ওকে, এই সুযোগে কিছু কোয়েশ্চেন অ্যান্সার যেটা আপনারা খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক করতেছেন সেগুলোর অ্যান্সার দিব। সো আজকে 3টা কোয়েশ্চেন নোট ডাউন করছি। সো ফার্স্ট হচ্ছে এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাস্ক কী হয়, বিইং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম এ নন সিএসি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ফাইনালি আমরা একটা কোয়েশ্চেন আছে ওটা হচ্ছে সিজিপিএ অর স্কেল। সো চলুন আমরা বাইকটা স্টার্ট দিই, তারপরে আমরা আরও ডিসকাস করবো। এই রাইট সাইডের মিররটা আমার কাছে সবসময় একটু মনে হয় কেন জানি বাইরের দিকে বেশি বের হয়ে থাকে, দেখি আপনারা কেউ ফিল করছেন। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই হ্যান্ডেল বারটা ওপর থেকে দেখলে মনে হয় যে হালকা একটু লেফটে মানে টিল্টেড। এই জন্যে পরে আমি রিয়েলাইজ করছি যে অনেকে হয়তো আমাকে কোয়েশ্চেন করছে এর আগে কয়েকটা ভিডিওতে যে আপনার হ্যান্ডেল বারটা বাঁকা কেন। সো আমি পরে রিয়েলাইজ করলাম যে ওকে এইটার কারণেই হয়তো ওনারা বলছে। মিররটা একটু উঁচু করে রাখি। আমার আম্মু কালকে এটা বলতেছে যে তোর ভিডিওতে তোর মিররগুলো হয়তো বের হয়ে থাকে কেন। সো এটা ভেবে ভালো লাগে যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আমার পুরো ফ্যামিলি দেখে। সো হুইচ ইজ এ ভেরি গুড থিং। আমি এবং তাদের থেকেও ফিডব্যাক নেই যে কী ধরনের ভিডিও করব, ভিডিওগুলো কেমন হচ্ছে, আরও কি অ্যাড করতে পারি। ওকে, এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছি, গতকাল রাত্রে। আমি নর্মালি রাত্রে ভিডিও আপলোড করি না, আমার ভিডিও আপলোডিং স্কেজিউল হচ্ছে দুপুরবেলা, কিন্তু কালকে আমি একটা রাত্রে 9টার দিকে ভিডিও আপলোড করছি। কিছু ব্যস্ততার কারণে আমি গত দিন দুপুর 12টায় ভিডিও আপলোড করতে পারিনি। সো এটা আপলোড করছি গতকালকে রাত্রে, এবং সোফার আজকে সকাল পর্যন্ত মোটামুটি অনেকেই প্রায় 3000 মানুষ দেখছেন ভিডিওটা। সো এটা তো খুবই ভালো একটা ব্যাপার। আমি চিন্তা করতেছি এই রাতের স্কেজুলটা ধরে রাখবো কি না। সো ইয়েস, let's start now. সো একটা কোয়েশ্চেন যেটা আমি খুবই ফ্রিকুয়েন্টলি অনেক আমাদের স্টুডেন্ট ভাই ব্রাদার, সিএসি স্টুডেন্টস বলেন বা অন্যান্য ডিপার্টমেন্ট ডিসিপ্লিনের স্টুডেন্টস আছে, তারা বলে যে ভাই আমি তো সিএসি পড়িনি, আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না, আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে না পড়ে আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো কি না, বা আমি এই ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে এন্টার করব। সো এইটা হচ্ছে খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন অ্যান্ড খুবই পপুলার আমার অডিয়েন্স সার্কেলের মধ্যে, যেটা আমি বুঝলাম। অ্যান্ড এটা যদি সঠিক এবং সহজ অ্যান্সার যেটা আমি দিতে চাই সেটা হবে হ্যাঁ ভাইয়া বা হ্যাঁ আপু, অবশ্যই পসিবল। অ্যান্ড এটার আমি আমার ক্যারিয়ারেই, আমি আমার লাইফেই এটার অনেক 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 এক্সাম্পল দেখছি, ঠিক আছে। এবং আমার নিজের টিমেও এমন অনেক মানুষ আছে এবং অনেক মানুষ ছিল যারা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনফ্যাক্ট কয়েকজন আছে টেক লিড, ওকে, টেকনোলজি ম্যানেজার, এরকম পজিশনের মানুষজনও ছিল যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়েই নাই, ঠিক আছে। সো আপনাদেরকে এখন আমি একটু আরও ডিটেলসে বলি। সো পুরো জিনিসটা আসলে কিন্তু ডিপেন্ড করে যে আপনি আপনার স্কিল সেট বা আপনি আপনার যেই ক্যাপাসিটিটা কীভাবে আপনি বিল্ড করতেছেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো কম্পিউটার সায়েন্স পড়েনই নাই, আপনি পড়ছেন লেটসে ইংলিশে বা আপনি পড়ছেন লেটসে ম্যাথমেটিক্সে, কিন্তু আপনার ওই যে আমি গত ভিডিওতে একটা বলছিলাম না যে প্রবলেম সলভিং করতে হবে। সো আপনি যদি প্রবলেম সলভিং করতে পারেন, দ্যাট মিনস কি আপনি কিন্তু কোনো একটা ল্যাঙ্গুয়েজেই প্রবলেম সলভিং করেন, তাই না? অর্থাৎ আপনার যেই বিল্ডিং ব্লকস, একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে যে ধরনের বিল্ডিং ব্লকস আপনার থাকা লাগবে, সেই বিল্ডিং ব্লকসগুলোকে কিন্তু আপনি মানে তখন থেকেই হচ্ছে ডেভেলপ করতেছেন, তাই না? সো সেই হিসাবে দেখা যাচ্ছে যখন আপনি
অ্যাজ এ ফ্রেশার জয়েন করবেন কোনো একটা কোম্পানিতে, তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনার আরও এই স্কিলগুলোকে আপনি আরও শার্পেন করতে পারবেন অ্যান্ড একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজে এস্টাবলিশ করতে পারবেন। সো এটা আসলে কোনো প্রবলেম না, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এটা খুবই কমনলি দেখা যায় যে তার ব্যাকগ্রাউন্ড এইখানে নাই, তার ব্যাকগ্রাউন্ড সিএসি না, বাট সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুবই ভালো করতেছে এবং অনেক দূর প্রমোটেডও হচ্ছে। সো আমি আপনাদেরকে এখন একটা রিয়েল লাইফ কয়েকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে আমি দেখলাম যেমন আমাদের একটা জুনিয়র ছিল, সে হচ্ছে নিউক্লিয়ার সায়েন্সে পড়ছে, সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে আমাদের একটা বড় ভাই, সে হচ্ছে ইকোনমিক্সে পড়লো, ইকোনমিক্সে পড়ে সে এখন হচ্ছে চায়নাতে আছে বা জাপানে আছে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেলিসেট অনেক বেশি দেখছি আমি, সেলিসের অনেক ভাই ব্রাদার ছিল এমন যে তারা হচ্ছে একজন আসছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যান্ড সে হচ্ছে অ্যারোনটিক্যালে পড়ে এখন মনে হয় টেকনোলজি ম্যানেজার বা সিনিয়র টেকনোলজি ম্যানেজার এরকম একটা পজিশনে আছে। ওকে, সেকেন্ড আসি, আপনি একটা বিগিনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আপনার কী ধরনের টাস্ক করা লাগে। সো এইটা আসলে একটু ভ্যারি করে, এক এক কোম্পানিতে আপনার হয়তো এক এক রকম রেসপন্সিবিলিটি থাকবে, কিন্তু কিছু কমন প্যাটার্ন আমি দেখছি আর কি, যে বিগিনার লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে কিছু প্যাটার্ন আপনি লক্ষ্য করবেন, বা কিছু তাদের রেসপন্সিবিলিটির কিছু প্যাটার্ন আছে। সো আমি যেহেতু হইতেছে এর আগে সেলিসে চাকরি করছি অ্যান্ড এখন ব্র্যাকেটিতে আছি, সো এখানে কিন্তু আমি প্রচুর জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখছি। অ্যান্ড সো এখন আমিও তো জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবেই জয়েন করছি। সো এখন এইখানেই আমি আসলে প্রথম কথা যেটা বললাম যে এটা কিছু ভ্যারি করে যে আপনি কোন ধরনের পজিশনের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। মোস্ট অফ দ্য কেসে কী দেখা যায়, একটা খুবই কমন প্যাটার্ন আছে, প্যাটার্নটা সবসময় যে প্রযোজ্য তা না। এই প্যাটার্নটা হচ্ছে যে আপনি যখন জয়েন করবেন একটা কোম্পানিতে, তখন আপনাকে মোস্ট অফ দ্য টাইম তাকে বা যে জয়েন করবে তাকে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয় ফর লাইক 1.5 years। এটা একটা খুবই স্পেসিফিক রিজন আছে, কারণ আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, আপনি কিন্তু ওই কোম্পানির অনেক কিছুই এখনও শিখতেছেন, তাই না? সো এটা একটা মানে ধরে নেওয়া হয় যে আপনি ফ্রন্ট এন্ডে বা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলো বলতেছি, বাট ফ্রন্ট এন্ডে যখন কাজ করবেন, করতে করতে আপনি মিন হোয়াইল এই 1-1.5 বছরে অনেক কিছুই শিখবেন, অনেক পলিসি, অনেক নর্মস, অনেক প্রোটোকলস, গাইডলাইন্স এগুলো বুঝবেন। ধীরে ধীরে যখন বুঝবেন, তখন আপনি ফুল স্ট্যাক হয়ে যাবেন এবং আপনি তখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করবেন, ব্যাক এন্ডের কাজগুলো করবেন বা ফ্রন্ট এন্ড, আর তখন আপনার ইচ্ছা যে আপনি কোন ধরনের কাজে আপনি ইন্টারেস্টেড অ্যান্ড আপনার ওই পজিশনের জন্য কি ওই স্পেসিফিক কাজটার দরকার আছে কি না, সেটাও বেস করে আপনাকে কিন্তু তখন দেওয়া হবে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড। সো এখন ধরেন সব কোম্পানিতে তো আর সেম টাইপের স্ট্যাক নাই, তাই না? অনেক কোম্পানিতে ধরেন যে নর্মাল হচ্ছে হয়তো মার্ন স্ট্যাকে করবে বা মিন স্ট্যাকে করবে, বা হচ্ছে ওরা হয়তো ফর এক্সাম্পল নর্মাল ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট করবে, আর লেটস সে ভিউ.js দিয়ে করবে, আর কেউ দেখা যাবে নেক্সট.js ইউজ করতেছে, ঠিক আছে? এই ধরনের অনেক কিছুই হয়তো ইউজ করতে পারে। সো এইটা ডিপেন্ড করে ওই ফ্রন্ট এন্ড ওই কোম্পানি কী ধরনের কাজ করে সেটার উপরে আপনাকে অ্যাপয়েন্ট করবে ফ্রন্ট এন্ডে। তো যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক কোম্পানিতে আমি দেখছি যে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড যারা হচ্ছে ফ্রেশার, তাদেরকে প্রথম 3 মাস তাদেরকে কী করানো হয়, অ্যাঙ্গুলার শেখানো হয়, ঠিক আছে? যে কারণ হচ্ছে B2B অ্যাপ্লিকেশন বা আপনি যদি হচ্ছে বিজনেস রিলেটেড যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখেন B2Bতে, সেগুলো দেখবেন যে সবই হচ্ছে অ্যাঙ্গুলার বেসড হয় মোটামুটি। এটার কমন একটা প্যাটার্ন আছে, সব সময় না, বাট আমি যেগুলো দেখছি আর কি এরকমই দেখছি যে অ্যাঙ্গুলারটা করে। সো তাদের কি হয়, একটা এক্সপেকটেশন থাকে যে যেহেতু সে ফ্রেশার, যেহেতু সে নতুনভাবে জয়েন করছে, তাকে দিয়ে তো নতুন এত কিছু এক্সপেক্ট করানো পসিবল না যে সে সব পারবে বা সব জানে, তা তো হয় না, কারণ সে এখন নতুন ইন্ডাস্ট্রিতে, তাকে তো অনেক কিছু শিখতে হবে। সো কী হয়, একটা মানে সাইলেন্ট অ্যাগ্রিমেন্ট থাকে এখানে যে প্রথম 3 মাস বা 2 মাস সে আসলে তেমন কোনো আউটপুট দিবে না, তার থেকে কোনো প্রফিট নাই কোম্পানির, সে হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে এই 2টা মাস। তো তখন তাকে নতুন কিছু শেখানো হয়, তাকে টাইম দেওয়া হয়, স্পেস দেওয়া হয় যে তুমি শিখো, শিখে শিখে প্রজেক্ট বানাও। মানে কোম্পানির মধ্যে চাকরিরত অবস্থায় কিন্তু ফ্রেশারদের কথা বলতেছি আমি।
সে চাকরি করতেছে, বাট সে প্রতিদিন অফিসে আসে, ভিডিও দেখে, শিখে, লার্ন করে। তার যে লাইন ম্যানেজার আছে বা তার যে সিনিয়র আছে, টেক লিড আছে, তাকে নতুন নতুন টাস্ক দেয় যে তুমি এরকম একটা প্রজেক্ট বানাও, তুমি এরকম একটা লেটসে অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, নট রিলেটেড টু দ্য অ্যাকচুয়াল বিজনেস, তার পার্সোনাল ক্যারিয়ার গ্রোথের জন্য। কিন্তু সে দেখা যাবে ওই ধরনের অ্যাপ্লিকেশন বানাচ্ছে, বানিয়ে তার ওই সিনিয়র এক্স্যাক্ট ম্যানেজার যে আছে তাকে রিপোর্ট করে, এবং সে কন্টিনিউয়াস একটা প্রসেস এভাবে তার ইভ্যালুয়েট করা হয়। এবং তার যখন হচ্ছে 2 মাস 3 মাস পরে ওই যে প্রবেশন পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখন তার যে ম্যানেজার আছে সে এটা রিভিউ করে থাকে, ও তাহলে তো যথেষ্ট শিখছে অ্যান্ড যথেষ্ট ভালো পারে এখন, তাহলে একে আমি অ্যাকচুয়াল প্রজেক্টগুলোতে আমি তাকে ইনক্লুড করে দিতে পারি। সো এইভাবেই কিন্তু নর্মাল হচ্ছে ফ্রেশারদেরকে অনবোর্ড করা হয়। এখন এটা আবার সবসময় সত্য এটা আমি বলবো না, কারণ আমি জয়েন করছি একটা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসাবে, ঠিক আছে। আমি আমার প্রথম যেই চাকরি করছি সেখানে আমার হচ্ছে ব্যাকএন্ড নিয়ে কাজ করা লাগছে। সো এই যে এটাই আসলে এটা বললাম যে আপনি কোন জায়গায় যাবেন এটা ডিপেন্ড করে। সেখানে আমি যেখানে গেছিলাম সেখানে তখন দেখা যাচ্ছে তখন ফ্রন্ট এন্ডেরও কিছু পজিশন ফাঁকা ছিল, ব্যাক এন্ডেরও 2টার মতো পজিশন ফাঁকা ছিল। সো তখন আসলে ওই ব্যাক এন্ডের পজিশনটাতে আমি মানে হায়ার্ড হয়েছিলাম, এবং আমি ওখান থেকে আসলে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হিসেবেই আমি মোটামুটি অল দ্য ওয়ে আমি এখন পর্যন্ত আসলে আছি ব্যাক এন্ড হিসেবে। সো এটাই আর কি। সো প্যাটার্নটা যেটা বললাম, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ফ্রন্ট এন্ডে যাবেন, কিন্তু কিছু কিছু সার্টেন সিনারিওতে যদি কপাল বা সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি ব্যাকএন্ড হিসেবেও জয়েন করতে পারেন। আমি ব্যাকএন্ড যেটা করছি শুরু থেকে ওই যে .NET C#.NET কাজ করছি। ওকে, সো আরেকটা যেটা সেটা হচ্ছে অনেকে এটা করেন কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে স্কিল নাকি CGPA। এখন ভাই এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ইন এ সেন্স যে দুইটারই দরকার আছে, মানে দরকার নাই তা না যে আপনি যে CGPA ভাববেন না, শুধু স্কিল ডেভেলপ করবেন, এটারও একটা প্রবলেম আছে। আর আপনি যে শুধু স্কিল বানাচ্ছেন আপনার CGPA না, এটারও প্রবলেম আছে। কোন ক্ষেত্রে আমি এটা বলি, ফর এক্সাম্পল আপনি তো সবসময় লেটসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপ নাও করতে পারেন। এখনকার একটা কমন ট্রেন্ড আছে, কিন্তু মানুষজন কিন্তু একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে বিদেশে পড়তে যায়। তারা ভাবে যে হইছে, আমি অনেক ট্রাই করলাম, অনেক চাকরি করছি, এখন আমার আর চাকরি ভালো লাগতেছে না, আমি একটু হায়ার স্টাডিজ করি, মাস্টার্স করি, PhD করি বিদেশে, যে তারপরে দেখা যাবে যে আমি বিদেশের কোনো একটা কোম্পানিতে আমি জয়েন করব, ঠিক আছে। কারণ ওই যে দেশের মধ্যে থেকে বিদেশের কোম্পানিতে চাকরি পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। লেটসে আপনি দেশে বসে গুগলে, অ্যামাজনে চাকরি পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু আপনি যদি বিদেশে হায়ার স্টাডিজ করতে যান, ওখান থেকে আপনি গুগলে, অ্যামাজন, মাইক্রোসফটে, ঠিক আছে, এই ধরনের নেটফ্লিক্স, এই ধরনের কোম্পানিতে আপনি ইজিলি চাকরি পাইতে পারেন। একটা সুবিধা আছে আর কি এখানে। তো অনেকে যেতে চায় যে আমি সার্টেন লেটসে 5 বছর চাকরি করছি দেশে, এখন আমি একটু USA, অস্ট্রেলিয়া, কানাডা যেখানে হোক আমি যাব, যে একটু চাকরি বাকরি পড়াশোনা করবো, দেন আমি ওখানে জবের জন্য অ্যাপ্লাই করবো। সো ওই ধরনের ক্ষেত্রে কী হবে, আপনি যখন হায়ার স্টাডিজ করতে যাবেন তখন কিন্তু আপনার একটা CGPA দরকার থাকবে, মানে CGPA কিন্তু তখন প্রায়োরিটি একটু বেশি। দেন আপনার পাবলিকেশনস আছে কি না এগুলো একটু দেখা হয়, তারপরে আপনার ভালো রেফারেন্সেস কিনা দেখা হয়, আপনার মোটিভেশন লেটার ভালো আছে কি না, ঠিক আছে, যদি আপনি ফুল ফান্ডেড অনেক কিছুতে দেখেন তাহলে। তারপরে আছে রেকমেন্ডেশন লেটার আছে কিনা, এই ধরনের দেখা হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু CGPA-টা ম্যাটার করে আবার। কিন্তু আপনি যদি নর্মাল ডে টু ডে লাইফ হচ্ছে যে দেশেই আমি সফটওয়্যার ডেভেলপ করব, আমি কোথাও মানে আমার হায়ার স্টাডিজের কোনো ইচ্ছা নাই, আমি পড়াশোনা আমার শেষ, আমি আর পড়াশোনা নিতে ফোকাস করবো না, যদি আমি শুধু চাকরি করতে চাই, তাহলে আমার CGPA-র কোনো দরকার নাই। আমার ওই CGPA যদি লেটসে খুব জঘন্যও হয়, এটা চাকরি কোম্পানিতে কেউ দেখবে না যে আপনার CGPA কতটা খারাপ। আপনার কোম্পানিতে শুধু চাকরি পারপাস হলে দেখবে যে আপনি পারেন কিনা কাজ, আপনার স্কিলস আছে কিনা, আর আপনি সব কিছু বুঝেন কিনা, আপনার গ্রাস্পিং ক্যাপাবিলিটি কেমন, আপনি কীভাবে সব কিছু লার্ন করতে পারেন, কীভাবে আপনি লিড করতে পারেন, আপনি কীভাবে ম্যানেজ করতে পারেন, এইগুলোই দেখা হবে। আপনার ওই CGPA দেখে কেউ কখনো জাজ করবে না। সো এটাই আর কি অ্যান্সার। সো এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের পারপাসে নিজের লাইফকে শিফট করবেন, সেটার জন্য আপনার এই দুইটাই একটা অস্ত্র হিসেবে কাজ করতে পারে। ওকে, আমি অফিসে চলে আসছি।